শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীর আন্দোলনে যিনি সঙ্গী ছিলেন, যাকে জাতীয় সঙ্গীত বা দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ কংগ্রেস আমলে গ্রেফতার করেছিল, সেই মাখনলাল সরকার, শিলিগুড়ির মাখনলাল সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এ রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মঞ্চে যার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, সেই মাখনলাল সরকারের সঙ্গে কথা বলবো, তার অনুভূতিটা জানার চেষ্টা করব। তিনি এ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে কি বলতে চাইবেন, সরাসরি তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। প্রথমেই আপনাকে প্রণাম। আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আপনি সঙ্গী কিভাবে হয়েছিলেন? আমি আরএসএস করতাম, আরএসএসের শাখা লাগাতাম। তো ওই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে এক নিশান এক বিধানের দাবিতে যাবে, শিলিগুড়ি তিলক বাজারে উনি মিটিং করছিলেন। আমিও গিয়েছিলাম শুনতে। তো শ্যামাপ্রসাদ বলল, আমি কাশ্মীর যাচ্ছি, কেউ আটকাতে পারবে না, কিন্তু ফিরে আসবো কি না মনে শঙ্কা হচ্ছে। আমি যদি ফিরে না আসি আপনারা কি করবেন? তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম যে আপনার আদর্শ নিয়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব, যাতে আপনার স্বপ্ন পূর্ণ হয়। তারপরে তো চলে গেলাম। তো আমাকে শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে আরও অন্য লোক ছিল। তো সেখানে যখন আমাদের প্রথম যাওয়ার অনুমতি দিল, কিন্তু যাওয়ার পরে মানে দেখি যে পাল্টে গেল। 370 ধারা বলে শ্যামাপ্রসাদকে গ্রেপ্তার করা হলো। আমাদের ভিতরে আমি সবচেয়ে ছোট ছিলাম। তখন আমাকে আমাদের ওইখানকার যে আরেক সঙ্গের প্রেমনাথ ডোগরা ছিলেন, তিনি এসে আমার কানের কাছে বলে গেল, বলবেন আপনার বয়স 16 বছর, তাহলে আপনাকে জেলে ঢুকাইতে পারবে না, আর তারপরে আমি আপনাকে আমার বাংলাতে নিয়ে যাব। আমি তাই বললাম। তো আমাকে আর জেলে নিল না। আমি প্রেমনাথ ডোগরার বাড়িতে থাকলাম। ডেলি আসে, সকালবেলা একবার দেখে দেয় আছি কি না, আবার রাত্রে একবারে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ওটাই কি আপনার শেষ দেখা ছিল? শ্যামাপ্রসাদ মুখার্জি তো ওকে জেলে ঢুকিয়ে দিল 370 টাকা বলে। প্রথম তো বলছিল না কিছু হবে না, বিশ্বাসঘাতকতা করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যাপার হলো স্লো পয়জনে মেরেছে, কিন্তু আমরা যখন ছিলাম আমাদের জানায় নাই, আমাদের ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমরা দিল্লি এসে জানতে পারলাম যে শ্যামাপ্রসাদ মারা গেছেন। তখন তো দিল্লিতে শোকের ছায়া নেমে আসলো। তো আমি ওইখানে দিল্লি বোট ক্লাবে একটা গান গেয়েছিলাম, বাহ নেহরু তেরে শান, लहंगा लूजा हिंदुस्तान, मांग रहा है हिंदुस्तान, कपड़ा बदला और मकान, বাহ নেহরু সেদিন আমাকে অ্যারেস্ট করে নিল। পরের দিন উঠে হাজির করালো। তো আমাকে একটা উকিল দিয়েছিল, আর ম্যাজিস্ট্রেট পাঞ্জাবি হিন্দু। তো আমাকে উকিল বলতেছে, आप बोलिए कि मैं जो गाना गाया गलती किया, मैं माफ़ी मांगता हूँ। আমি বললাম নেই, নেই বললাম। তখন ম্যাজিস্ট্রেট বলছে, আপনি কি কিছু বলতে চান? আমি হ্যাঁ বলতে চাই। আমি আবার গানটা ওনাকে শোনালাম। এই গানটা আমি যে গেয়েছি, অপরাধটা কি আমার বলুন স্যার? বলে কোনো অপরাধ নাই, স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আপনি গাইতেই পারেন, আমি আপনাকে বেকসুর মুক্তি দিচ্ছি। আমি বললাম, হুজুর আমার যাওয়ার কাছে পয়সা নেই, আমার সঙ্গসাথী সব চলে গেছে, আপনি কোথায় যাবেন? আমি শিলিগুড়ি যাব। শিলিগুড়ি জংশন পর্যন্ত টিকিট বলল। অফিসারকে অর্ডার দিল যে ওনাকে শিলিগুড়ি জংশন পর্যন্ত ফার্স্ট ক্লাস টিকিট কেটে দিন, আর 500 টাকার ক্যাশ খুচরা দিবেন রাস্তায় খাওয়া দাওয়ার জন্য, আর ওনাকে টিকিট কেটে যে দিবেন আমাকে দেখিয়ে যাবেন, তারপরে আপনি ওখানে ওঠেন। আপনাকে এই জায়গাটা একটু থামাচ্ছি। সেই সময় থেকে আর আজকে
এ রাজ্যে প্রথম বিজেপি সরকার, বিজেপি মুখ্যমন্ত্রী, আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছিল? আমার অনুভূতি তো ভেবেছিলাম এতদিন যে বোধহয় আর দেখে যাব না, ভগবানকে ডাকতাম, চরিত্রটা আমার সততা ছিল। যাও, হঠাৎ স্বপ্নটা পূর্ণ হলো। কিন্তু স্বপ্ন পূর্ণ হলেই চলবে না। আমি শিলিগুড়িতেও সাংবাদিকদের বলেছি, আমার বাড়িতে এসেছিল অনেক সাংবাদিক, বলেছি যে স্বপ্ন তখনই পূর্ণ হবে যখন দেখব কলকাতা যাইতে আবার আগের মতন দুই দিকে ধোঁয়া উড়ে শিল্প সমৃদ্ধি হয়, আর আমার রাজ্যের শ্রমিকরা যাতে অন্য রাজ্যে যেতে না হয়, এবং শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বর্তমানে যা অবস্থা, সুস্থ মানুষ সুস্থভাবে চিন্তা করার মনে হয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নাই, স্বৈরতান্ত্রিক সরকার চলছে, আর তারাই আবার বিজেপিকে স্বৈরতান্ত্রিক বলছে।